আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে মৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের লক্ষ্য জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আইসিটি মন্ত্রণালয় নিয়ে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে 20 এপ্রিল তদন্ত প্রতিবেদনের নির্দেশ। সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 16 জনকে হাজির। এবং তিস্তার পানি ন্যায্য হিস্সা করোনা নয়, বাংলাদেশের অধিকার বললেন তারেক রহমান। পতিত সরকার ভারতের সেবাদাসে পরিণত হয়েছিল মন্তব্য। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের লক্ষ্য। এজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। তিনি আরও জানান, গত সরকারের দুর্নীতি খুঁজে বের করতে আইসিটি মন্ত্রণালয় নিয়ে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিগত সরকারের আমলে ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে আইসিটি মন্ত্রণালয়ের দুর্নীতি, অর্থ পাচার সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তাই এই মন্ত্রণালয় নিয়ে শ্বেতপত্র প্রকাশের লক্ষ্যে দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে শিগগিরই কমিটি গঠন করা হবে বলে জানান প্রেস সচিব। এই বিষয়ে প্রফেসর ইউনূস চাচ্ছিলেন যে এটা একটা শ্বেতপত্র যাতে হয়, এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা ডিসিশন, যেটা একটা শ্বেতপত্র তৈরি করার আমরা প্ল্যান নিচ্ছি। ডিজিটালাইজেশন, ডিজিটাল বাংলাদেশের নামে যে ধরনের অনিয়ম এবং করাপশন হয়েছে, সেই করাপশনকে কিভাবে করেছে, কত টাকা এখান থেকে পাচার হয়েছে, কিভাবে সুনির্দিষ্ট করাপশনে কোন কোন জায়গায় বেশি বেশি মানে মানি পিপার হয়েছে, সেই পুরো জিনিসগুলো দেখা এবং এর ফলে আমরা কতটা এফেক্টেড হয়েছি। পুরো একটা তারা এই কমিটি একটা পুরো একটা 2 মাসের মধ্যে তারা একটা হোয়াইট পেপার প্রেজেন্ট করবে। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালাচ্ছে সরকার। আমাদের মূল লক্ষ্য তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করা। এবং আপনারা জানেন, কিছুদিন আগে ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে, তাতে স্পষ্ট কি ধরনের ক্রাইম উনি করেছেন। এখন যেটা হচ্ছে যে ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেসার তৈরি হচ্ছে। ইন্ডিয়াকে জানিয়েছি আমাদের প্রেসারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা উঠে যাবে, এমন সম্ভাবনার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে অপর আসামি সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে 20 এপ্রিল হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত। প্রসিকিউশন বলেছেন, আগামী মাসে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাবেন তারা। অসম্পূর্ণ প্রতিবেদন না দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন ট্রাইব্যুনাল। মাজল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার মামলায় প্রথমে ডিবি কার্যালয় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে। পরে বিভিন্ন কারাগার থেকে সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, গোলাম দস্তগীর গাজী, সাবেক উপদেষ্টা ডক্টর তৌফিক ই এলাহি চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনাইদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং সবশেষ আনা হয় সাবেক মন্ত্রী দীপুমণিকে। আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। তদন্ত কাজ অলমোস্ট শেষের দিকে আছে। জাতিসংঘের যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, আমরা সেই রিপোর্টটার কপি পেয়েছি। ন্যাচারালি আমাদের তদন্ত রিপোর্টের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হবে। 2 মাসের সময় চেয়েছিলাম আদালত,
আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন, এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। পরে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 46 জনের বিষয়ে আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের প্যানেল। ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের তাদের ব্যাপারে একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে, সেই হিসাবে তাদের ক্ষেত্রেও আমরা একই আবেদন জানিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন। যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার। প্রসিকিউশন জানিয়েছেন ভবিষ্যতে আরও অনেককে বিচারের মুখোমুখি করা হবে। মাজহরুল মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিস্তার পানি বণ্টনে প্রতিবেশী দেশ অপ্রতিবেশী সুলভ আচরণ করছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 48 ঘণ্টার কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন, ভারত পানি না দিলে তিস্তার পানি নিয়ে সমস্যার সমাধানে নিজেদেরকে পথ খুঁজে নিতে হবে। বিস্তারিত মনির হোসেনের ভিডিওচিত্রে মনুল হাসানের রিপোর্ট। বাড়ি তো আমাদের তিস্তায়, এখানে নদীর উপরিয়াতে বাড়ি। মানুষের যে নদী ভাঙলে কি দুঃখ হয়, খুব কষ্ট হয়। উত্তরের জীবন রেখা তিস্তা, তিস্তার উপর নির্ভরশীল এই অঞ্চলের কোটি মানুষ, কিন্তু বর্তমান এই তিস্তা হাঁটুপানির জলধারায় সীমাবদ্ধ। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 48 ঘণ্টার কর্মসূচির দ্বিতীয় দিনে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে হাজার হাজার মানুষ অংশ নেয় এই পদযাত্রায়। উত্তরাঞ্চলের তিস্তা পাড়ের 5টি জেলায় 11টি পয়েন্টে তিস্তা পানির ন্যায্য হিস্সা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে টানা 48 ঘণ্টার কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিস্সা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে তিস্তার বিষয়টাকে অগ্রাধিকার ভিত্তিতে দেখবে। উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনোই বিকল্প নেই। দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের অন্যায্য চুক্তি সহ বাতিল। আন্তর্জাতিক মহলে তিস্তার সংকট তুলে ধরলে ভারত ন্যায্য হিস্সা দিতে বাধ্য হবে। তিস্তার মহাপরিকল্পনা পথ সুগম হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। লালমনিরহাট তিস্তা পাড় থেকে মনুল হাসান, চ্যানেল আই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপদেষ্টা পরিষদকে উদ্দেশ্য করে বলেছেন, ক্ষমতার খায়েশ থাকলে পদত্যাগ করে নির্বাচন করুন। তিনি বলেন, বিএনপির স্পষ্ট বার্তা, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন মেনে নেওয়া হবে না। মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব আরও বলেন, সংস্কারের নামে মানুষের অধিকার পিছিয়ে দেওয়ার প্রক্রিয়া দেশের জনগণ মেনে নেবে না। যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বিভিন্ন গ্রামে গ্রামে আওয়ামী লীগের দুষ্কর্মার মাথা চালানি করবে না, তারা আবার মেম্বার ইলেকশন করতে চাইবে না, তারা এখন ঢুকে গেছে, বেরিয়ে আসবে, আর এলাকায় এলাকায় গোলযোগ সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো পথেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে উত্তেজনা ও শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের কুয়েট মেডিকেল সেন্টার ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন স্লোগানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণের সময় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে যা সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ, সেনা, নৌবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন আরোহী নিয়ে একটি বিমান উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক শিশু সহ কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস থেকে আসছিল। কানাডার সবচেয়ে বড় বিমানবন্দর পিয়ারসনে বিমানটি অবতরণের আগে ব্যাপক তুষারপাত হয়। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। কানাডার পরিবহন মন্ত্রী অনিতা আনন্দের কার্যালয় নিশ্চিত করেছে, বিমানে আরোহীদের সবার নাম জানা গেছে, কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কৃষি সংবাদ। পাবনায় কৃষকের মধ্যে সাড়া জাগিয়েছে বাড়ি কৃষি প্রযুক্তি পার্ক। শস্য মিউজিয়াম থেকে কৃষক তার পছন্দের জাত বাছাই করে লাভবান হচ্ছেন। এই প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বাড়ির সরেজমিন গবেষণা বিভাগ। প্রকৃতি সংবাদ। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জেও কর্মসূচি পালন করা হচ্ছে। জাগো বাহে তিস্তা বাঁচায় স্লোগানে মুখর উপজেলার হরিপুর চিলমারি ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর পার। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, জেলা বিএনপি সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিক, বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটুল এবং অন্যরা। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ হয়েছে। নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে উদ্বোধনীতে বক্তব্য দেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। ইয়ুথ স্টার্টআপ সামিটের প্রাথমিক লক্ষ্য হল তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল এবং কার্যকর সমস্যা সমাধানে দক্ষতা বাড়ানো। ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের খুলনা ও বরিশাল পর্বে প্রথম স্থান অর্জন করে ইকো সেন্টিলেন্স। রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী আনোয়ার টেক্সটাইল মিল প্রদর্শনী ২০২৫। এবার আয়োজনে সামার স্প্রিং সেশনে ২৮০টি পণ্য প্রদর্শিত হচ্ছে। আনোয়ার গ্রুপের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক ফায়াজ মেহমুদ জানান, লিনেন, ব্লেন্ডস, টেন্সেল মিক্স এবং অ্যাক্রিলিক্স মডেল, ইকোভেরা, ভিসকাস, হ্যাম্প এবং জুট ব্লেন্ডের মতো পরিবেশ বান্ধব কাপড় ক্রেতাদের জন্য প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি ভলভো এবং জিপ ব্র্যান্ডের গাড়িও রাখা হয়েছে ক্রেতাদের জন্য। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তরার টলেডো মোটরসে চলবে। এক্সপেক্ট করছি অ্যাবাউট 1000 কাস্টমার্স আমাদেরকে জয়েন করবে মিল উইকে। এটার মধ্যে বিদেশি, দেশি মিলানো। বোথ ফিডব্যাক এখন পর্যন্ত উইভ গটন ভেরি গুড।
আগামী 20 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে 4 দিনের ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন। এ উপলক্ষে রাজধানী একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে বক্তারা জানান 33টি দেশের 1600টি স্টল এবং হাজারো শীর্ষস্থানীয় ব্র্যান্ড সম্মিলিতভাবে প্রদর্শনীতে অংশ নেবেন। 4 দিনের এই এক্সিবিশন বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে। সোরাসিস অ্যাওয়ারনেস ক্লাবের উদ্যোগে পঞ্চম আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। সেমিনারে মূল প্রতিপাদ্য ত্বকের দীর্ঘস্থায়ী প্রদাহের অন্যান্য কারণ উন্মোচন করা। অনুষ্ঠানে 650 জন ডার্মাটোলজিস্টের অংশগ্রহণে বক্তারা ত্বকের বিভিন্ন রোগ ও চিকিৎসা নিয়ে আলোচনা করেন। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের লক্ষ্য জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আইসিটি মন্ত্রণালয় শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে 20 এপ্রিল তদন্ত প্রতিবেদনের নির্দেশ। সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 16 জনকে হাজির। এবং তিস্তার পানির ন্যায্য হিস্সা করুণা নয়, বাংলাদেশের অধিকার বললেন তারেক রহমান। পতিত সরকার ভারতের সেবাদাসে পরিণত হয়েছিল মন্তব্য। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।